কোভিড-19-এর ভারতীয় ধরন বা ডেল্টা ভ্যারিয়েন্ট সবচেয়ে ভয়ানক বলছেন গবেষকরা। রয়টার্সের কর্মীর বয়ানে উঠে এলো ভারতে করোনার ভয়াবহতা। চীন ইস্যুতে পূর্বসূরি ডোনাল্ড ট্রাম্পের পথে জো বাইডেন। হুয়াওয়ে সহ ৫৯ প্রতিষ্ঠানে মার্কিন বিনিয়োগে কড়াকড়ি, নিষেধাজ্ঞা আরোপ। চীনা কর্তৃপক্ষের বর্বরতার শিকার অন্তত ১০ লাখ উইঘুর। ঘটানো হয়েছে গর্ভপাত, ভুক্তভোগীদের জবানিতে উঠে এসেছে হত্যা, গুমের মতো নির্যাতনের তথ্য। শিরোনামগুলো দেখছেন, এসব খবরের বিস্তারিত নিয়ে সঙ্গে আছি আমি দেবাশিস রঞ্জন সরকার। কোভিড-19 যে কোনো ধরনের তুলনায় ভারতীয় বা ডেল্টা ভ্যারিয়েন্টকে সবচেয়ে ভয়ানক আখ্যা দিয়েছেন গবেষকরা। ব্রিটিশ ও ভারতীয় গবেষকরা জানান, অন্যান্য ধরনের চেয়ে অনেক বেশি সংক্রামক এই ডেল্টা ভ্যারিয়েন্ট। B.16172 প্রজাতিটি ব্রিটিশ বা আফ্রিকান ধরনের তুলনায় দ্বিগুণ সংক্রামক। এটি মানবদেহে দ্রুত ছড়ায়, ফুসফুসের পাশাপাশি যকৃত, মস্তিষ্ক এবং হৃদযন্ত্র বিকল করে দেয়, ফলে আক্রান্ত ব্যক্তি দ্রুত মারা যান। এরই মধ্যে ভারতের সবগুলো রাজ্যেই ছড়িয়ে পড়েছে ডেল্টা ভাইরাস। তবে দিল্লি, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র এবং গুজরাটে সংক্রমণ সবচেয়ে বেশি। মহামারীর দ্বিতীয় ঢেউ পার করছে ভারত। এপ্রিল-মে মাসে নরককুণ্ডে পরিণত হয় এশিয়ার দেশটি। ইউরোপ, আমেরিকায় যখন নিম্নমুখী করোনার বিস্তার, সে সময়ে ভারতে লাফিয়ে বাড়তে থাকে মৃত্যু, সংক্রমণ। কেন এই ভয়াবহতা? কোথায় ছিল দুর্বলতা? মহামারী মোকাবেলায় সরকারের ব্যর্থতার কারণেই কি এই বিপর্যয়? সব কিছু উঠে এসেছে বার্তা সংস্থা রয়টার্সের এক সংবাদকর্মীর বয়ানে। চলতি বছরের শুরুতেই জ্বরাগ্রস্ত ভিন্ন ভারতকে দেখেছে গোটা বিশ্ব। দিল্লির আবাসিক এলাকায় তৈরি হয়েছিল মহাশ্মশান। দিনরাত হয়েছে গণদাহ, থামেনি চিতার আগুন। রয়টার্সের এক আলোকচিত্রীর বরাতে সেই মর্মান্তিক দৃশ্যর সাক্ষী হয়েছে বিশ্ব। দিল্লিতে কখনো কেউ গণদাহের কথা কল্পনাও করেনি, অথচ দেশের সর্বোত্তম চিকিৎসা সুবিধা থাকা সত্ত্বেও এ দৃশ্য দেখেছে রাজধানীবাসী। আমার তোলা ড্রোন ছবি প্রথম গেছে বিভিন্ন সংবাদপত্র এবং টিভি চ্যানেলে। গোটা বিশ্ব দেখেছে ভারতে মহামারীর ভয়াল রূপ। তার বয়ানে উঠে আসে সে সময়কার ভঙ্গুর চিকিৎসা কাঠামোর বর্ণনা। ওষুধ, অক্সিজেনের স্বল্পতা, তার উপর রোগীদের ভিড়ে রীতিমতো নাজেহাল ছিল হাসপাতালগুলো। লোকনাথ জয়প্রকাশ হাসপাতালে যখন ফটোগ্রাফির জন্য গেলাম, বাকরুদ্ধ হয়ে গেছি। পুরো ঠাসাঠাসি অবস্থা, এক বেডে কয়েকজন রোগী, তার উপর ভয়াবহ অক্সিজেন সংকট। জরুরি বিভাগের রোগীদেরই সিলিন্ডার বয়ে বেড়াতে দেখেছি। শুধু রাজধানী নয়, লোকচক্ষুর অন্তরালে গ্রামগুলোর অবস্থা আরও বেগতিক। ক্যামেরার চোখে প্রকাশ পেয়েছে চিকিৎসা তো দূরের ব্যাপার, নেই ন্যূনতম করোনা নমুনা পরীক্ষার সরঞ্জামও। বিজনোরে ৪৫ মিনিটের মধ্যে আমি ৪ জন করোনা রোগীর মৃত্যু দেখেছি, কারণ রোগীরা দেরিতে এসেছিল হাসপাতালে, ছিল না পর্যাপ্ত চিকিৎসার সুবিধাও। এমন গ্রামেও গেছি যেখানে নমুনা পরীক্ষার ব্যবস্থা নেই। গাছের তলায় চলছে করোনা রোগীদের সেবা। মহামারী খবর সংগ্রহ বা সেসব প্রকাশের পথ খুব একটা মসৃণ ছিল না, সেটাও স্বীকার করেন এই সংবাদকর্মী। স্পর্শকাতর খবরগুলো প্রচারে নানা চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়। ভুক্তভোগী পরিবারগুলোর সম্মান বজায় রেখে খবর বা ছবি প্রচার করতে হয়েছে। একই সাথে মাথায় রাখতে হয় মহামারীর ভয়াবহতাটা সেখানে ফুটে উঠল কিনা। তাছাড়া দায়িত্ব পালনকালে অদৃশ্য ভাইরাসটি পরিবারে বহন করে এনেছি আমরাই। ভারতে ৩,৪১,০০০-এর কাছাকাছি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে করোনা ভাইরাস। মোট শনাক্ত হয়েছে ২,৮৫,০০,০০০ উপর সংক্রমণ। মৌলি ইসলাম, যমুনা নিউজ। মহামারীর দ্বিতীয় ধাক্কায় বিপর্যস্ত হলেও করোনা ভাইরাসের টিকা প্রদানে এগিয়ে ভারতীয় শহর বেঙ্গালুরু। কর্ণাটকের রাজধানীতে ৩০ লাখের কাছাকাছি মানুষ নিশ্চিত করেছেন টিকা। পরের অবস্থানে রয়েছে তামিলনাড়ুর রাজধানী চেন্নাই। শহরটিতে ১৫ লাখের বেশি মানুষকে দেওয়া হয়েছে ভ্যাকসিন। তালিকায় একক শহর হিসেবে উঠে এসেছে কলকাতা, ইন্দোর ও আহমেদাবাদের নামও। তবে দেশটির স্বাস্থ্য বিভাগের তথ্য অনুসারে নয়াদিল্লিতে প্রথম ডোজ টিকা পেয়েছেন ৪২ লাখের বেশি মানুষ। গেল ৮০ দিনের মধ্যে বৃহস্পতিবার রাজধানীতে দৈনিক মৃত্যু ৫০ জনের নিচে লিপিবদ্ধ করা হয়। শনাক্ত হয়েছে মাত্র ৪৮৭ জনের শরীরে
সংক্রমণ। এদিন ২৭০০-র বেশি মানুষ মৃত্যুবরণ করেছেন করোনায়। ১,৩১,০০০-এর উপর মানুষের দেহে মিলল ভাইরাসটি। বিশ্বজুড়ে করোনা ভাইরাসের ৩৭ লাখ ছাড়ালো মোট প্রাণহানি। ২৪ ঘন্টায় মৃত্যুবরণ করলেন ১০,০০০-এর বেশি মানুষ। গেল ৩ দিন যাবৎ ২,০০০-এর উপর দৈনিক মৃত্যু দেখেছে ব্রাজিল। বৃহস্পতিবারও লাতিন দেশটির ৮৩,০০০-এর বেশি মানুষের দেহে মিলল ভাইরাসটি। এদিন হঠাৎ বেড়ে করোনায় ৫৬২ জনের মৃত্যু দেখল যুক্তরাষ্ট্র। নতুনভাবে ১৭,০০০-এর উপর সংক্রমণ শনাক্ত হলো মার্কিন মুলুকে। এছাড়া আর্জেন্টিনা ও কলম্বিয়ায় বৃহস্পতিবারও ছিল ৫৫০ প্রাণহানি। লাতিন দেশগুলোয় দিনে ৩০,০০০-এর বেশি মানুষের শরীরে শনাক্ত হয় করোনা ভাইরাস। দিনে ৪০০-র কাছাকাছি মৃত্যু লিপিবদ্ধ করল রাশিয়া। বৃহস্পতিবারও বিশ্বের ৪,৭০,০০০-এর মতো মানুষের দেহে শনাক্ত হয় ভাইরাসটি। মোট সংক্রমিত ১৭ কোটির উপর। চীনের সাথে সম্পর্ক রক্ষার ক্ষেত্রে পূর্বসূরি ডোনাল্ড ট্রাম্পের পথে হাঁটলেন জো বাইডেন। দেশটির ৫৯ প্রতিষ্ঠানে যুক্তরাষ্ট্রের বিনিয়োগ নিষিদ্ধ করলেন মার্কিন প্রেসিডেন্ট। সেই তালিকায় শীর্ষে রয়েছে টেলিকম জায়ান্ট হুয়াওয়ে। আগস্টের ২ তারিখ থেকে এই নির্বাহী আদেশ কার্যকর হবে। হোয়াইট হাউস জানায়, ট্রাম্প প্রশাসনের নিষেধাজ্ঞার আওতায় ছিল চীনের ৩১ প্রতিষ্ঠান, যা নতুন প্রশাসন বাড়িয়ে দ্বিগুণ করল। এর ফলে নিষেধাজ্ঞার মধ্যে পড়া চীনা প্রতিষ্ঠানগুলোর শেয়ার ক্রয় বিক্রয় করতে পারবে না কোনো মার্কিনই। এই ঘোষণার আগেই চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়ে রেখেছিল, যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞার পথে হাঁটলে কঠোর ও পাল্টা ব্যবস্থা নেওয়া হবে। ট্রাম্প শাসনামলে চীনের সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্ক তলানিতে থাকে। বাণিজ্য ও কূটনৈতিক দ্বন্দ্বসহ নানা কারণে দুদেশ ছিল মুখোমুখি অবস্থানে। পাল্টাপাল্টি নিষেধাজ্ঞা আরোপ করে দেশ দুটি। বন্দি শিবির থেকে পালিয়ে বেঁচে ফেরাদের জবানবন্দিতে আবারও উঠে এলো উইঘুরদের উপর চীনা কর্তৃপক্ষের ভয়াবহ নিপীড়নের ঘটনা। তুরস্কে আশ্রয় নিয়ে এসব উইঘুররা জানান, চীনের নিরাপত্তা বাহিনী কিভাবে জোরপূর্বক গর্ভপাত ঘটিয়েছে মুসলিম নারীদের। পুরুষরাও তুলে ধরেছেন ক্যাম্পগুলোয় নির্যাতনের চিত্র। জোরপূর্বক গর্ভপাত করানো হয় উইঘুর নারী বামেরিয়াম রোজির। সে থেকে চোখের পানিতে সান্ত্বনা খোঁজেন এই নারী। অনাগত সন্তান হারানোর কষ্ট কিছুতেই যেন ভোলার নয়। আমি সহ আরও ৮ গর্ভবতীকে চীনা কর্তৃপক্ষ জোর করে নিয়ে যায় হাসপাতালে। এরপর আমাদের একটি করে ট্যাবলেট খেতে দেওয়া হয়। ওষুধ খাওয়ার আধ ঘন্টা পর আমাদের পেটে ইঞ্জেকশনও দেওয়া হয়। এভাবেই ওরা আমার গর্ভের সন্তানকে মেরে ফেলে, অথচ তখন ৬.৫ মাসের অন্তঃসত্ত্বা আমি। রোজির মতো এমন লাখো নারী দুর্বিষহ জীবন পার করছেন চীনের বিভিন্ন ক্যাম্পে। শুধুমাত্র উইঘুর মুসলিম হওয়ার অপরাধে গর্ভপাতের মাধ্যমে নষ্ট করে দেওয়া হচ্ছে সন্তান। চীনে কি ভয়াবহ পরিস্থিতির মধ্যে রয়েছেন এসব উইঘুররা, তা উঠে এসেছে ব্রিটিশ গণট্রাইব্যুনালে অংশ নেওয়া প্রত্যক্ষদর্শীদের জবানবন্দিতে। জাতিসংঘ বলছে, চীনা কর্তৃপক্ষের বর্বরতার শিকার অন্তত ১০ লাখ উইঘুর। কনসেন্ট্রেশন ক্যাম্পে আটক, গুম, হত্যা এবং ধর্ষণের মতো ঘটনা ঘটছে জিনজিয়াং প্রদেশে। এমনকি সংখ্যালঘু মুসলিমদের ঘরবাড়ি মাটির সাথে গুড়িয়ে চলছে উচ্ছেদ অভিযান। জোর করে গর্ভপাত ঘটানো হয়। যারাই গর্ভপাতে অস্বীকৃতি জানায় তাদেরই ঘরবাড়ি সবকিছু গুড়িয়ে মাটির সাথে মিশিয়ে দেওয়া হয়। আমি নিজেই দেখেছি সেই ভয়াবহতা। আমি এখানে পালিয়ে আসতে পারলেও চীনাদের ক্যাম্পে আটকে রাখা হয়েছে আমার ছেলেকে। যে কোনো মূল্যে আমার সন্তানকে ফেরত চাই। ও ছাড়া আমার আর কেউ নেই। ক্যাম্পগুলোয় জিজ্ঞাসাবাদের নামে বর্বরতা চলছে পুরুষদের ওপরও। আরবিতে বই প্রকাশের অভিযোগে ভয়াবহ নির্যাতনের শিকার মাহমুদ তেভেক্কুল। আমাকে আর আমার ভাইকে মাটিতে ফেলে পিচমোড়া করে বেঁধে সারা রাত পেটানো হয়। এরপর টাইগার নামক একটি বিশেষ চেয়ারে বেঁধে রেখে আমাদের নির্যাতন করা হতো। একটু নড়াচড়া করলেই হাত পায়ের নখ উপড়ে ফেলা হতো। উইঘুর মুসলিমদের উপর চীনের চালানো এই নির্যাতনকে সম্প্রতি মানবতা বিরোধী অপরাধ বলে আখ্যা দিয়েছে যুক্তরাষ্ট্র, কানাডা, ব্রিটেন সহ বেশ কিছু দেশ। জিনজিয়াংয়ে সংখ্যালঘু নির্যাতনের ঘটনায় গণট্রাইব্যুনালে শুরু হয়েছে ব্রিটেনে। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। ইহুদি আরব মতবিরোধ এড়ানো না গেলে দীর্ঘমেয়াদে টিকবে না ইসরায়েলের নতুন সরকার। নেতানিয়াহু বিরোধী ৮ দলীয় জোট ঘোষণার পরই তুঙ্গে এই আলোচনা। রাজনৈতিক বিশ্লেষকদের অভিমত, মধ্যপ্রাচ্যে শান্তি স্থাপন এবং ২ রাষ্ট্রভিত্তিক সমাধান ইস্যুতে পরম মিত্র যুক্তরাষ্ট্রের সাথেও বাঁধতে পারে বিবাদ। ইসরায়েলে যখন চলছে ক্ষমতার পালাবদলের তোড়জোড়, তখন যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু সরকারের প্রতিরক্ষামন্ত্রী বেনি গানোজ বৃহস্পতিবারও পেন্টাগন ও মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্তাদের সাথে বৈঠক করেন তিনি।
রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন নেতানিয়াহুর অপসারণ স্পষ্ট হওয়ার সাথে সাথে বদলাতে পারে মধ্যপ্রাচ্যে দীর্ঘদিনের প্রতিরক্ষা ছক। কারণ ইসরায়েলের নতুন প্রধানমন্ত্রীর মতাদর্শের সাথে মার্কিন পরিকল্পনার রয়েছে যোজন পার্থক্য। আমেরিকার জন্য জটিলতা সৃষ্টি করবে ইসরায়েলের নতুন সরকার, কেননা নাফতালি বেনেট কট্টর ডানপন্থী। মতাদর্শগতভাবে তিনি দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের ঘোর বিরোধী, বরং গাজা ও পশ্চিম তীর দখলের জন্য মরিয়া, যা বাইডেন প্রশাসনের পরিকল্পনার ঠিক উল্টো। টানা 12 বছর নেতানিয়াহু ক্ষমতায় ছিলেন। মার্কিন রাজনীতিতে ছিল তার বিশাল প্রভাব। নতুন সরকার সে জায়গাটি কতটা দখলে নিতে পারবে সেটাই প্রশ্ন। অবশ্য বাইডেন প্রশাসন জানিয়েছে সরকার পাল্টালেও দুদেশের প্রতিরক্ষা সম্পর্ক অটুট থাকবে, তবে ভণ্ডুল হতে পারে শান্তি প্রচেষ্টা। ইহুদি আরব সহ ভিন্ন মতাদর্শের রাজনীতিকদের নিয়ে কতটা পথ হাঁটতে পারবে এই জোট সরকার তা নিয়েও চলছে তুমুল চর্চা। অনেকেই বলছেন বিদ্বেষ এড়াতে না পারলে ভাঙন অবশ্যম্ভাবী। মূলত ক্ষমতা থেকে নেতানিয়াহুকে অপসারণের জন্যই 8 দলীয় জোট, কিন্তু ভিন্ন ভিন্ন মতাদর্শের দলগুলোর মধ্যে ব্যক্তিগত সম্পর্কও ভালো রাখতে হবে। ইসরায়েলের অভ্যন্তরীণ উন্নয়নের প্রতি দিতে হবে মনোযোগ। দখলদারিত্ব বা অর্থ বন্টন প্রশ্নে যদি তারা কোন্দলে জড়ায়, তাহলে বেশি দিন টিকবে না জোট সরকার। ইসরায়েলে 120 আসনের নেসেটে সরকার গঠনের জন্য প্রয়োজন 61 আইন প্রণেতার সমর্থন। আগামী সপ্তাহের শুরুতেই হবে এই ভোটাভুটি। মৌলি ইসলাম, যমুনা নিউজ। কোভিড-19 প্রকোপ ঠেকাতে এবার মিত্র দেশ পর্তুগাল ভ্রমণে কড়াকড়ি আরোপ করল ব্রিটেন। হলুদ তালিকাভুক্ত হওয়ায় দেশটিতে ভ্রমণ করা ব্রিটিশদের 10 দিন থাকতে হবে কোয়ারেন্টাইনে। সর্বোচ্চ সতর্কতা বা লাল তালিকাভুক্ত করা হয়েছে নতুন আরও 7 দেশ। ভাইরাসের নতুন ভ্যারিয়েন্টের বিস্তার ঠেকাতেই এই কড়াকড়ি বলে জানিয়েছে ব্রিটিশ সরকার। এ বিষয়ে একটি প্রতিবেদন রয়েছে, আমরা সেই প্রতিবেদনটি দেখানোর চেষ্টা করছি। গেল বছর করোনার প্রকোপ ছড়িয়ে পড়ার পর বিশ্বের বিভিন্ন দেশের নাগরিকদের ভ্রমণে কড়াকড়ি আরোপ করে ব্রিটেন, যার মধ্যে বেশিরভাগ দেশই ইউরোপের। তবে ব্রিটিশদের পর্তুগাল ভ্রমণে ছিল না কড়াকড়ি। সবুজ তালিকায় থাকা দেশগুলোর মধ্যে একমাত্র পর্যটন কেন্দ্র হওয়ায় পর্তুগাল হয়ে ওঠে ব্রিটেনের নাগরিকদের প্রধানতম লক্ষ্য। এবার সেখানেও কড়াকড়ি। নতুন নিয়মে হলুদ তালিকাভুক্ত করা হয়েছে পর্তুগালকে। ফলে এখন দেশটি ভ্রমণে ব্রিটিশদের নিজ দেশে ফেরার পর বাধ্যতামূলক হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে 10 দিন। যেতে হবে 2 দফা স্বাস্থ্য পরীক্ষার মধ্যে দিয়ে। এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া ব্রিটিশদের মাঝে। বেড়াতে আসার পর যদি শোনেন দেশে ফেরার পর আপনাকে 10 দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে, তাহলে বেড়ানোর আর কোনো মজাই থাকে না। এটা অযথাই করা হলো। 10 দিন করে যদি ঘরেই বসে থাকতে হয়, তাহলে আর কেউ ভ্রমণে যাবে। এই উদ্যোগকে সবার স্বাগত জানানো উচিত। আমাদের ভালোর জন্যই তো সরকার এই ভ্রমণ কড়াকড়ি আরোপ করেছে। গেল এক সপ্তাহে করোনার ভারতীয় ধরনের কারণে আক্রান্ত শনাক্তের সংখ্যা দ্বিগুণ হয়েছে পর্তুগালে। তাই এই কড়াকড়ি বলে জানালো ব্রিটিশ প্রশাসন। নাগরিকদের নিরাপদ রাখাই আমাদের মূল লক্ষ্য। যেসব দেশগুলো ভ্রমণে কড়াকড়ি আরোপ করা হয়েছে, সেসব দেশগুলোয় গেল 2 সপ্তাহে করোনার নতুন ধরনের সংক্রমণ ও বিস্তার বেড়েছে। তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কাউকে বিপদে ফেলার জন্য বা কূটনৈতিক সংকটের কারণে এমন সিদ্ধান্ত নয়। তবে ব্রিটেনের এমন সিদ্ধান্তে ক্ষোভ পর্তুগালের ব্যবসায়ীদের। কড়াকড়ি সিদ্ধান্তে চরম ক্ষতির মুখে এসব ব্যবসায়ী। পর্তুগালে যত পর্যটক আসার সুযোগ পান তার বেশিরভাগই ব্রিটিশ, কারণ অন্যান্য দেশের সাথে আমাদের বিমান চলাচল বন্ধ। আর এখন পর্যটনের পুরো মৌসুম চলছে। ব্রিটিশ পর্যটকদের কথা মাথায় রেখেই আমরা অনেক অর্থ লগ্নি করেছি। এই কড়াকড়ির কারণে পথে বসে যাব। এছাড়াও রেড অ্যালার্ট জারি করা হয়েছে ব্রিটিশ নাগরিকদের আরও 7 দেশ ভ্রমণে। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। মিয়ানমারের জান্তার উপর নতুনভাবে নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছে ইউরোপীয় ইউনিয়ন। বৃহস্পতিবার এই ঘোষণা দেন সংস্থাটির পররাষ্ট্র বিষয়ক প্রধান জোসেপ বোরেল্লে।
বলেন, গত ফেব্রুয়ারিতে মিয়ানমারের নির্বাচিত সরকারকে উৎখাত করে দেশটির সেনাবাহিনী, তাই তাদের উপর তৃতীয়বারের মতো নিষেধাজ্ঞা দিতে যাচ্ছে ইইউ। আগামী কয়েকদিনের মধ্যেই এই সিদ্ধান্ত কার্যকর হবে। এবারের নিষেধাজ্ঞায় জান্তা কর্মকর্তা এবং সেনা পরিচালিত প্রতিষ্ঠানকে অন্তর্ভুক্ত করবে জোট। অভ্যুত্থানের পর এ পর্যন্ত মিয়ানমারের 21 সামরিক কর্মকর্তার সম্পত্তি জব্দ, ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করেছে ইইউ। সংঘাতপূর্ণ মিয়ানমার থেকে অনেক ইউরোপীয় প্রতিষ্ঠান বিনিয়োগ ব্যবসা গুটিয়ে নিয়েছে। এখন পর্যন্ত সহিংসতায় প্রাণ হারিয়েছেন 850-র কাছাকাছি। রাষ্ট্রীয় উপদেষ্টা অং সান সুচি সহ আটক 2000-এর বেশি। সুপারসনিক বিমান কেনার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। ডেনভার ভিত্তিক প্রতিষ্ঠান বুম সুপারসনিক থেকে কেনা হবে এসব বিমান। মোট 35টি বিমান কেনার পরিকল্পনা করেছে ইউনাইটেড এয়ারলাইন্স। প্রথম দফায় কেনা হবে 15টি। শব্দের চেয়েও 5 গুণ দ্রুত গতি সম্পন্ন এই বিমানে অর্ধেকেরও কম সময়ে নিউ ইয়র্ক থেকে পাড়ি দেওয়া যাবে লন্ডন। সম্প্রতি আমেরিকার বিমান নির্মাতা প্রতিষ্ঠান এইরন পর্যাপ্ত অর্থের অভাবে সুপারসনিক তৈরিতে ব্যর্থ হওয়ার ঘোষণা দেয়। এর আগে ব্রিটিশ এয়ারওয়েজ ও এয়ার ফ্রান্স যৌথ উদ্যোগে পরিচালনা করে যাত্রীবাহী সুপারসনিক বিমান কনকর্ড, কিন্তু খরচ বেশি হয় 2003 সালে বন্ধ হয়ে যায় সুপারসনিক সেবা। সাইকেল চালিয়ে 70তম জন্মদিন উদযাপন করলেন যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি জিল বাইডেন। সাগর পাড়ের এই আয়োজনে তার সঙ্গে ছিলেন প্রেসিডেন্ট জো বাইডেন। ভীষণ প্রাণবন্ত দেখাচ্ছিল দুজনকেই। এ সময় সমর্থক শুভানুধ্যায়ীরা জানান জন্মদিনের শুভেচ্ছা। অবশ্য সৈকতে সাইকেল চালালেও তাদের জন্য ছিল কড়া প্রহরা। মালিতে অস্থিতিশীল পরিস্থিতি জারি থাকলে সেখান থেকে সেনা প্রত্যাহার করা হবে, এমন হুঁশিয়ারি দিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন। বলেন, মালির গণতান্ত্রিক পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে ফ্রান্স। সন্ত্রাসবাদ দমনে সেনা মোতায়েন রয়েছে মালিতে, তবে ফ্রান্সের একা এ লড়াই চালিয়ে যাওয়া যথেষ্ট নয় বলে মনে করেন তিনি। এদিকে সেনা অভ্যুত্থানের প্রতিবাদে মালির উপর নিষেধাজ্ঞা জারি করেছে আফ্রিকার অর্থনৈতিক জোট ইকোয়াস। সংগঠনটির এই উদ্যোগকে এ সময় সাধুবাদও জানান ম্যাক্রন। চীনের হংকংয়ে তিয়ানআনমেন গণহত্যার 32তম বার্ষিকী পালিত হয়েছে। লাখো মোমবাতি জ্বালিয়ে দিনটি স্মরণ করে হংকংবাসী। দিবসটি উপলক্ষে তিয়ানআনমেন স্কয়ারে ভিড় করেন সাধারণ মানুষ। ভিক্টোরিয়া পার্কে লাখো মোমবাতি জ্বালিয়ে নিহতদের স্মরণ করা হয়। 32 বছর আগে 1989 সালের আজকের দিনটিতে দুর্নীতির বিরুদ্ধে ও গণতান্ত্রিক সংস্কারের পক্ষে আন্দোলনের নামে হাজারো জনতা। নিরাপত্তা বাহিনী চড়াও হয় বিক্ষুব্ধদের উপর। তিয়ানআনমেন স্কয়ারের বিশাল গণতান্ত্রিক বিক্ষোভ ভেঙে গুড়িয়ে দেয় কমিউনিস্ট শাসকরা। শ্রীলঙ্কায় অগ্নিকাণ্ডের শিকার জাহাজটির কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলার ঘোষণা দিয়েছে দেশটির পরিবেশবাদী সংগঠনগুলো। সুপ্রিম কোর্টে শীঘ্রই মামলা করার কথা জানিয়েছে সেন্টার ফর এনভায়রনমেন্টাল জাস্টিস। পরিবেশবিদরা বলছেন, সাগরে বিপুল পরিমাণ রাসায়নিক ছড়িয়ে পড়ায় পরিবেশ বিপর্যয়ের মুখে পড়েছে দ্বীপরাষ্ট্রটি। এরই মধ্যে কমেছে মাছের আহরণ, উপকূল ছেয়ে গেছে প্লাস্টিকের বর্জ্যে। এর প্রেক্ষিতে ক্ষতিপূরণ দাবি করে মামলা করবে কর্তৃপক্ষ। একই সাথে এই ধরনের দুর্যোগ মোকাবেলায় সরকারের জরুরি কর্মপরিকল্পনা বাস্তবায়নের দাবিও তাদের। আজ বা কালকের মধ্যেই আমরা সুপ্রিম কোর্টে মামলা দায়ের করব। আমরা ন্যায় বিচার চাই। জাহাজ কর্তৃপক্ষকে ক্ষতিপূরণ দিতে হবে। আমরা চাই সরকার যেন এই ধরনের সংকট মোকাবেলায় জরুরি কর্মপরিকল্পনা গ্রহণ করে। এই ছিল যমুনা ডেস্কের আজকের আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।